ভোট পেছালে পরিস্থিতি আরও খারাপ হবে শঙ্কা সিপিবির। ৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রস্তাব এবি পার্টির। সব দলের প্রতি সমান আচরণের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। শুধু নির্বাচন দিতে দায়িত্ব নেননি ডক্টর ইউনূস, বললেন প্রেস সচিব। এ সরকার জবাবদিহিমূলক নয় মন্তব্য তারেক রহমানের। আন্দোলন শুরু করলে টিকতে পারবে না সরকার। অন্তর্বর্তী সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার পক্ষে নয় জামাত। জুলাইয়ের শক্তিকে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণা এনসিপির। অধ্যাদেশ প্রত্যাহার দাবিতে সচিবালয়ে কর্মীদের বিক্ষোভ। ৩১ জুলাইয়ের মধ্যে সংশোধনের আগে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ কার্যকর হবে না, অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি। এবং কোরবানির পশুর চামড়ার দাম বাড়ালো সরকার। ঢাকায় গরুর চামড়ার সর্বনিম্ন মূল্য ১৩৫০, বাইরে ১১৫০ টাকা নির্ধারণ। রফতানিতে বিধি নিষেধ প্রত্যাহার। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। নির্বাচনের সময় বেশি পেছালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে, এমন শঙ্কার কথা জানিয়েছেন সিপিবি নেতা মুজাহিদুল ইসলাম সেলিম। এদিকে ৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রস্তাব করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সরকারকে সব দলের সঙ্গে সমান আচরণের আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেছেন নেতারা। মঞ্জু বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছিলেন না বলেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন ডক্টর ইউনূস। প্রশাসনের উপর নিয়ন্ত্রণ নিশ্চিত হলেই নির্বাচনের রোড ম্যাপ দেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে দেশের মঙ্গল হবে না বলেও জানিয়েছেন নেতারা। সব ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। আমরা বলেছি যে সংস্কার, বিচার এবং নির্বাচনের যথাসম্ভব একটা দ্রুত রোড ম্যাপ দেওয়ার জন্য আমরা অনেকেই সেখানে মত প্রকাশ করেছি যে এটা বেটার হয় ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচনটা করা যায়, ৫ই ফেব্রুয়ারির মধ্যে। বাকিটাও আমরা বলেছি যে আমরা এটা ব্যাপারে রিজিড না, ওনার জন্য যেটা সুবিধা হয়। বেশি সময় ক্ষেপণ করলে সমস্যার সমাধানের জন্য সময় ক্ষেপণ যদি করেন উল্টাটা হতে পারে। উল্টাটা হলো পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে, তখন আর কিছুই করার থাকবে না। দল নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্যটা অনেক ক্ষেত্রে আপনারা বজায় রাখতে পারছেন না। সেদিক থেকে আমরা বলেছি আপনার উচিত হবে আপনি এবং আপনার সরকারের যে আমরা আপনাকে যে ম্যান্ডেট দিয়েছি অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সবার কাছে আপনি সমানভাবে সবাইকে বিচার করবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কথা বলছেন রাজনৈতিক দলের নেতারা। আমরা সরাসরি যাচ্ছি তাদের বক্তব্যে। এবং উত্তরণ পর্ব, এই পর্ব তার নেতৃত্বেই এটা সম্পন্ন হতে হবে। তার এখানে মাঝখান থেকে সরে যাওয়া অথবা দায়িত্ব ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, কোনোভাবে এটা আলোচনার বিষয়ই হতে পারে না। কাজেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি মনে করেছিলেন যে এখানে নানান প্রতিকূল বাস্তবতায় তিনি আসলে দায়িত্ব পালন করতে পারবেন কিনা তার মনে প্রশ্ন জন্ম দিয়েছিল। এই প্রশ্ন তিনিও মনে করেন এখন যে এটার আর কোনো সুযোগ নেই। বাংলাদেশের এই ঐতিহাসিক পর্ব দায়িত্ব পালন করে যাওয়া এবং এটাকে সম্পন্ন করা, এটা তিনি তার উপর ঐতিহাসিক দায়িত্ব, সেটা তিনি করবেন। এবং সমস্ত রাজনৈতিক দল সহ দেশের সকল প্রতিষ্ঠান, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, সমস্ত প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি সহযোগিতা চেয়েছেন। আমরাও মনে করি দেশের রাজনৈতিক দলগুলো এবং দেশের শ্রেণী পেশা, শিক্ষার্থী সকলে মিলে এবং দেশের যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেনাবাহিনী, দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, প্রশাসন, পুলিশ বাহিনী সহ বিচার বিভাগ সহ সমস্ত প্রতিষ্ঠান আজকে এই সরকারের যে সহযোগিতার প্রয়োজন সেটা তারা করবেন এই উত্তরণ পর্বকে সম্পন্ন করার জন্য। আমরা এও বলেছি কোনোভাবে যাতে রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি না হয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাথেও সরকারের এমন কোনো সম্পর্কের জায়গা ঘাটতি সৃষ্টি না হয় যাতে করে মনে হয় যেন সরকারের সাথে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কোনো দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এই ব্যাপারে আমাদের সকলেরই দায়িত্বশীল ভূমিকা নিতে হবে এবং সরকারকে উদ্যোগ নিতে হবে যে এই প্রশ্নগুলো কোথাও যদি ঘাটতি কিংবা কেউ যদি নানাভাবেই এমন পরিস্থিতি কিংবা এই ধরনের প্রশ্নের জন্ম দিয়ে থাকেন তাহলে সেগুলোর দ্রুতই মীমাংসা করে আমাদেরকে একটা রাজনৈতিক গণতান্ত্রিক উত্তরণের জায়গায় যেতে হবে। এবং
দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে পরাজিত ফ্যাসিস্ট শক্তি অভ্যন্তরে যে ষড়যন্ত্র করছে, বিদেশি দোসরদের নিয়ে যে ষড়যন্ত্র করছে, এই বিষয়ে প্রধান উপদেষ্টার যে আশঙ্কা এবং আমাদেরও সকলের আশঙ্কা, সেক্ষেত্রে আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ন্যূনতম জাতীয় ঐক্য রক্ষা করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে এক নির্বাচনের মধ্য দিয়ে সম্পন্ন করে বাংলাদেশে একটা নির্বাচিত সরকারের সূচনা ঘটাতে হবে। সেই প্রক্রিয়া আমরা সবাই মিলে করব। এইটা আমরা সবাই মিলে একটা আশার জায়গায়, আস্থার জায়গায় এসেছি। আশা করি আমরা ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কথা বলছিলেন রাজনৈতিক নেতা জোনায়েদ সাকি। আমরা সরাসরি ছিলাম সেখানে। এদিকে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার অন্যান্য তত্ত্বাবধায়ক সরকারের মতো নয় যে শুধু নির্বাচন দিয়েই চলে যাবে, বরং অন্য সরকারের চেয়ে বেশি ম্যান্ডেট আছে ডক্টর ইউনূস সরকারের। রাজধানীতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার সকালে রাজধানীর পল্টনে পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজন করে CMJF টকের। অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্যে চট্টগ্রাম বন্দর কারো হাতে তুলে দেওয়া হচ্ছে না জানিয়ে শফিকুল আলম বলেন, বিশ্বের বড় বড় কোম্পানি বন্দর ব্যবহার করার পাশাপাশি সক্ষমতা বাড়াতে কাজ করছে বর্তমান সরকার। চিটাগং পোর্টটাকে আমরা চাচ্ছি যাতে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো যাতে চিটাগং পোর্টকে ম্যানেজ করতে পারে। টার্মিনাল ম্যান আমরা চিটাগং পোর্টকে কাউকে দিচ্ছি না। সোফার আমরা তাদের কাছে অ্যাসুরেন্স পেয়েছি যে তারা $3 বিলিয়ন মতো ইনভেস্ট করবে। ডক্টর ইউনূস এক কথার মানুষ উল্লেখ করে শফিকুল বলেন, ২৬ সালের জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যান্য তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে বেশি ম্যান্ডেট ডক্টর ইউনূস সরকারের আছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি। তারা একটা ব্রড একটা ম্যান্ডেট নিয়ে এসছেন। এটা এসে আগেকার সময়ের যে কেয়ারটেকার গভর্নমেন্টের ম্যান্ডেটের মতো না। ইলেকশন নিয়েও ধোঁয়াশার কিছু নাই। কালকে স্যার বারবার বলেছেন উনি এক কথার মানুষ এবং উনি ইলেকশনটা জুন 30, 2026 মধ্যেই দিবেন। নির্বাচন নিয়ে সরকার কোনো বিদেশি চাপে নেই বলেও উল্লেখ করেন প্রেস সচিব। তো এটা তো সবাই অবাক হয়ে যান যারা বিদেশি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। বিএনপি আন্দোলন শুরু করলে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না এমন হুঁশিয়ারি দিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণার দাবিতে অনড় অবস্থান জানিয়েছেন বিএনপি নেতারা। সরকারি সম্পদ ব্যবহার করে রাজনৈতিক দল গঠনকারীরা চিহ্নিত উল্লেখ করে নেতারা বলছেন, দায়িত্ব ভুলে অনেক উপদেষ্টা গভীর এজেন্ডা নিয়ে কাজ করছেন। এদিকে তারেক রহমান বলেছেন, এই সরকার জবাবদিহিমূলক নয়। জনগণ ও রাজনীতিবিদদের বাদ দিয়ে কোনো পরিকল্পনাই টেকসই হবে না। শনিবার প্রধান উপদেষ্টার ডাকে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি, জামাতে ইসলাম ও এনসিপি। বৈঠকের পরদিন বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন বিএনপি নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতান্ত্রিক বাম ঐক্যের এক আলোচনা সভায় অংশ নিয়ে স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে অনড় বিএনপি। সরকারি অফিস আদালত ব্যবহার করে, গাড়ি এবং বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবহার করে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার যে ব্যবস্থা শুরু করেছেন, এটির নাম ইতিহাসবিদরা আগেই দিয়ে রেখেছে। এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি আন্দোলন শুরু করলে ক্ষমতায় টিকতে পারবে না সরকার। আলাদা অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল্লাহ মুইন খান বলেন, নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে এই ভয়ে ভোটের বিরোধিতা করা হচ্ছে। সব দলের একই মত, একই কথা। আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো, তাহলে আমার মনে হয় ইউনূস 24 ঘন্টা থাকতে পারবে না। আমরা চাই ডক্টর ইউনূসই সফল হোক। তারা যদি ভয় করে যে জনগণ ভোট দিলে বিএনপি সরকারে এসে যাবে, কাজে ভোট প্রক্রিয়াকে বিলম্বিত করে, তাহলে গণতন্ত্র হবে না। তাহলে তো আওয়ামী লীগ 15 বছরে যা করেছে সেই ভোট কি বলে রিগিং বলেন বাজে, সেটাই হবে আবার। এদিন সকালে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন শেষে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, চলমান রাজনৈতিক সংকট ঘনীভূত করতে অনেক উপদেষ্টা চেষ্টা করে যাচ্ছেন। চলমান সংকট ঘনীভূত করার জন্য আমরা শুনেছি এই সমস্ত উপদেষ্টারা তারা ভূমিকা পালন করছে। ন্যাশনাল পিপলস পার্টি। এদিকে রাজধানী কাকরাইলে ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, এই সরকার জবাবদিহিমূলক নয়। জনগণ ও রাজনীতিবিদদের বাদ দিয়ে কোনো পরিকল্পনায় টেকসই হবে না। সরকারের মান অভিমান বা রাগ বিরাগের সুযোগ নেই বলেও জানান তিনি। এই সরকার
জনগণের কাছে জবাবদিহিমূলক নয়। রাজনৈতিক দলকে বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না, হবেও না। অল্প বা বেশি সংস্কার বলে কিছু নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। ডিসেম্বরের মধ্যেই দেশের মানুষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে পাবে বলেও আশা তার। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার পক্ষে নয় জামায়াতে ইসলামী। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনকল্যাণকর সংসদ প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেন দলটির আমির শফিকুর রহমান। সাংগঠনিক সফরের অংশ হিসেবে রোববার মৌলভীবাজার যান জামায়াতে ইসলামের আমির। ব্রাহ্মণবাজার, দক্ষিণ বাজার ও উপজেলা পরিষদ হলরুমে কর্মী সমর্থক ও চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন ডাক্তার শফিকুর রহমান। বিভিন্ন মহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখার দাবির মধ্যে জামায়াতের আমির বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর প্রশ্নই আসে না। আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনকল্যাণকর সংসদ তৈরির প্রত্যাশার কথা জানান তিনি। আপনি বলেছেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন, এর ভিতরে আপনি নির্বাচন দিবেন। তিনি বলেছেন যে আমি আমার কথায় শক্ত আছি এবং সেই নির্বাচন আপনারা পাবেন এবং আমরা বিশ্বাস করি এই সময়ের ভিতরেই তিনি নির্বাচন দেবেন। এদিকে রাজধানীর তোপখানায় বিএমএ মিলনায়তনে আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। এতে অংশ নেন জামায়াত, হেফাজত, ইসলামী আন্দোলন সহ মোট 7টি দল ও সংগঠনের নেতারা। তারা বলেন, প্রতিটি আসনে একক প্রার্থী দিয়ে জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণের উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। একাধিক বাক্স নিয়ে গেলে কিন্তু গালির অভাব হবে, শুধু গালি না, ধিক্কার দিবে, মারতেও চাইতে পারবে। এবার ব্যবস্থা একটা বাক্স নিয়ে গেলে দেখবেন ওলামা একরামের মধ্যে আস্থা পাবে। জাতীয় ওলামা একরাম এবং ইসলামপন্থী দেশপ্রেমিক জনতার প্রতিফলনকে আমরা যদি ধারণ করি, ইনশাআল্লাহ এই বছর এদেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়ে ইসলামী একটা কল্যাণমূলক রাষ্ট্রের দিকে আমরা ধাবিত হতে পারব। এ সময় নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে প্রশাসনে থাকা আওয়ামী লীগের দোসরদের সরিয়ে দেওয়ার আহ্বান জানান ইসলামী দলগুলোর নেতারা। যারা বিগত দিনে দেশকে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। কোনো দল নয়, অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে 2 ছাত্র উপদেষ্টা আছেন বলে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রামে 3 দিনের সফরের প্রথম দিনের পথসভায় তিনি একথা বলেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় নাগরিক পার্টির মৌলিক সংস্কার ও রূপরেখা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চট্টগ্রামে 3 দিনের সফরে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ সহ বেশ কয়েকজন নেতাকর্মী হাত নেড়ে তিনি অভিবাদন জানিয়ে জানান দেন দলের নানা প্রস্তুতি। রোববার সকালে চট্টগ্রামে প্রথম দিন পথসভা করেন কর্ণফুলী উপজেলায়। এ সময় লিফলেট বিতরণ করেন। শেখ হাসিনার রাষ্ট্রের যে কাঠামো, এটাকে ভেঙে তোরমার করতে হবে, আর নাইলে যে কেউ রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়ে আমাদেরকে আবার শোষণ করবে। সংস্কার এবং বিচার, এই দুইটা নিশ্চিত করার লক্ষ্যে আমরা একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এনসিপির পদচারণা প্রমাণ করতে চাই। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের 2 ছাত্র উপদেষ্টার প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ জানান, রাজনৈতিক দল নয়, গণ অভ্যুত্থানের প্রতীক হিসাবে কাজ করছেন তারা। এনসিপির প্রতিনিধি হিসাবে তারা এই সরকারে নেই, বরং হচ্ছে এই গণ অভ্যুত্থানের সবার প্রতিনিধি হিসেবে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিত্ব করছে। এদিকে সুচিকিৎসার কথা উল্লেখ করে এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারা বলেন, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেয় তাদের দলের মূল লক্ষ্য। অর্থের অভাবে যাতে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সুশিক্ষায় সবাই শিক্ষিত হয়। 3 দিনের সফরে অর্ধশতাধিক গাড়ি বহর নিয়ে চন্দনাইশ, পটিয়া, কর্ণফুলী, আনোয়ারা সহ 8টি উপজেলায় পথসভা করার কথা রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। তাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। এতে অধ্যাদেশকে কালো আইন উল্লেখ করে দ্রুত বাতিলের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। দাবি না মানলে কাল থেকে সচিবালয়ে কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। এদিকে প্রয়োজনেই আইনের সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
রোববার সকালে যার যার দপ্তর ছেড়ে কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ মিছিলে যোগ দেন। সচিবালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণের পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরের সামনে বিক্ষোভ করেন তারা। মিছিলে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশকে কালো আইন আখ্যা দিয়ে তা বাতিল করার দাবিতে নানা স্লোগান দেওয়া হয়। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে সংশোধিত অধ্যাদেশের তীব্র সমালোচনা করে বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা। এই আইন যখন প্রবর্তিত হবে চাকরির ভয়ে অনেক সৎ কর্মকর্তা তারা সরকারের পলিসি বাস্তবায়নে কোনো ভূমিকা রাখতে পারবে না। দাবি না মানলে সোমবার থেকে আন্দোলনের পাশাপাশি সচিবালয়ের সব কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি দেন কর্মকর্তা কর্মচারীরা। এই আইন অবিলম্বে প্রত্যাহার করা না পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। আমাদের আন্দোলন চলমান থাকবে, কাজে ফিরবো না। এদিকে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নির্বাচন ম্যানিপুলেট করতে সরকারি চাকরি আইন সংশোধন করেছিল। এবার প্রয়োজনেই আইন সংশোধন করা হয়েছে। ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে ওই জন্য একটা কিছু সংশোধন করছিল। ওই সংশোধনটাই শুধু বাদ দেওয়া হয়েছে। আগে যেরকম আইনটা ছিল ওইটাই করা হয়েছে। তারপরেও যদি তাদের কোনো রকমের থাকে তারা আলোচনা করতে পারবে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়। এতে শৃঙ্খলা ভঙ্গের অজুহাত এবং নানা কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শাস্তি ও তাদেরকে সহজেই চাকরি থেকে বরখাস্ত করার বিধান যুক্ত করা হয়েছে বলে জানান কর্মকর্তা কর্মচারীরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এনবিআর সংস্কারের অধ্যাদেশ সংশোধনে ঐকমত্যে পৌঁছেছেন অর্থ মন্ত্রণালয় ও এনবিআর কর্মকর্তারা। 31 জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধনীর আগ পর্যন্ত এই অধ্যাদেশ স্থগিত থাকবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। গণমাধ্যমে পাঠানো অর্থ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআর বিলুপ্ত নয়, বরং স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। এছাড়াও রাজস্ব নীতি পৃথকীকরণ হবে আলোচনার ভিত্তিতে। এদিকে বিকেলে এনবিআর বিলুপ্তির প্রতিবাদে সোমবার থেকে সংস্থাটির সব বিভাগে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তবে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির পর কর্মবিরতি স্থগিত ঘোষণা করেন ঐক্য পরিষদ। জনপদ সময়ে আরও থাকছে। নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ। ব্যক্তি নয়, দেশের প্রয়োজনে জীবন বিলিয়ে দেওয়ার আহ্বান উপদেষ্টার। বুট ক্যাম্প প্রশিক্ষণ নিলেন 463 জন। আবারও সীমান্ত দিয়ে পুশিন। এবার মৌলভীবাজার, সিলেট, মেহেরপুর দিয়ে 1.5 শতাধিক বাংলাদেশিকে জোরপূর্বক বাংলাদেশে পাঠালো বিএসএফ। তাদের আটক করে পরিচয় শনাক্তে কাজ করছে বিজিবি। সীমান্তে থামছে না পুশিন। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত দিয়ে ভারত থেকে জোরপূর্বক বাংলাদেশে নারী, পুরুষ ও শিশুদের পাঠাচ্ছে বিএসএফ। শনিবার গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন সীমান্ত দিয়ে 153 জনকে জোর করে দেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। খবর পেয়ে তাদের আটক করে বিজিবি। এদের মধ্যে সিলেটের বিয়ানীবাজার উপজেলার 9 গ্রাম সীমান্ত দিয়ে 32 জন, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে 42 জন এবং শাহবাজপুর সীমান্ত দিয়ে 79 জনকে বাংলাদেশে পাঠানো হয়। এদিকে ভোরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে 19 জনকে পুশিন করেছে বিএসএফ। এদের মধ্যে 5 জন পুরুষ, 5 জন নারী এবং 9 জন শিশু। জাতীয় পরিচয়পত্র না থাকায় বাংলাদেশি কিনা তা নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। বিআরটিসি বাস কাউন্টারে অবস্থান করার সময় আমরা গোপন সংবাদে জানতে পেরে এদেরকে আটক করে থানায় নিয়ে আসি। আটক ব্যক্তিদের বেশিরভাগ ভারতে কাজের জন্য গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। খাদিজা সব। কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিল সরকার। গতবারের চেয়ে 150 টাকা বাড়িয়ে ঢাকায় গরুর চামড়া সর্বনিম্ন 1350 টাকা আর ঢাকার বাইরে 1150 টাকা নির্ধারণ করা হয়েছে। বিকেলে সচিবালয়ে বৈঠক শেষে এ বিষয়ে ব্রিফ করেন বাণিজ্য উপদেষ্টা। অন্য একটা চামড়ার দাম মিনিমাম 1350 টাকা ঢাকার ভিতরে এবং 1150 টাকা ঢাকার বাইরে, এবং এটা আমরা লবণযুক্ত চামড়ার ক্ষেত্রেই কথাটা বলছি। চাহিদা তৈরি করার ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়া অথবা ওয়েট ব্লু চামড়া সাময়িকভাবে, যেটা বাংলাদেশ থেকে রপ্তানি নিষিদ্ধ তালিকায় ছিল, এই নিষিদ্ধ তালিকা থেকে আমরা তুলে দিচ্ছি, সো দ্যাট ইন্টারন্যাশনাল মার্কেটে সরাসরি যদি স্থানীয় বাজারে
এই মূল্য পাওয়া না যায়, যদি চেষ্টা করেন যেন আন্তর্জাতিক বাজারে সরাসরি বিক্রি করে দিতে পারেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ও কবিতা জুলাই অভ্যুত্থানের অবলম্বন হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। দুপুরে কুমিল্লায় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উপলক্ষে 3 দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। আপনারা যদি গত জুলাই মাস জুড়ে আন্দোলনের দিকে তাকান, আপনি দেখবেন যে নজরুল কীরকমভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছিল। আপনি দেয়ালের চিকার দিকে তাকালে দেখবেন ওনার কবিতা, গান, সেগুলো কীভাবে ব্যবহৃত হয়েছে। এটা কিন্তু শিল্পের শক্তি, যে আজকে কত বছর আগে, 50, 60, 100 বছর আগে কবে কোথায় বসে উনি কোন কবিতা লিখেছেন, গান লিখেছেন, উনি তখনও জানতেনও না যে কোনো এক সময় বাংলাদেশের মানুষের তার গানের বা কবিতার অবলম্বন প্রয়োজন পড়বে, যার উপর অবলম্বন করে তারা একটা বড় গণ অভ্যুত্থান পরিচালনা করবে। ব্যক্তি নয়, দেশের প্রয়োজনে জীবন বিলিয়ে দিতে হবে। পটুয়াখালীর বানাউজা বাংলা নৌঘাটিতে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানে বললেন নৌবাহিনী প্রধান। এর আগে বুট ক্যাম্প প্রশিক্ষণ নেয় 463 জন নবীন নাবিক। পতাকা হাতে দেশের জন্য জীবন উৎসর্গের শপথ নিয়েছেন তারা। হাতে লাল সবুজের পতাকা, চোখে অদম্য প্রত্যয়, দীপ্ত কণ্ঠে উচ্চারিত দেশের জন্য জীবন উৎসর্গের শপথ। বাংলাদেশ নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের এই দৃশ্য যেন গৌরবের এক অনবদ্য অধ্যায়। রোববার সকালে পটুয়াখালীর বানৌজা শেরেবাংলা নৌঘাটিতে বাদ্যের তালে তালে শুরু হয় শিক্ষা সমাপনী কুচকাওয়াজ। প্যারেড গ্রাউন্ড মুখর হয়ে ওঠে 463 জন নবীন নাবিকের দীপ্ত পদচারণায়। 22 সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে নবীন নাবিকরা আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন দেশের নৌ নিরাপত্তার দায়িত্বে। কুচকাওয়াজে অংশ নিয়ে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, ব্যক্তি নয়, দেশের প্রয়োজনে নবীন নাবিকদের জীবন বিলিয়ে দিতে হবে। দেশের প্রতি অনুগত থাকবেন, কোনো ব্যক্তির প্রতি নয়, কোনো অন্য কারোর প্রতি নয়। আপনারা শপথ নিয়েছেন দেশের জন্য প্রাণ দেবেন। আপনাদের উপরে নির্ভর করছে আমাদের সমুদ্রের নিরাপত্তা। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ নাবিকদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এবছর নৌ প্রধান পদক অর্জন করেছেন মোহাম্মদ গালিব আল মাহাদি অর্ণব। শান্তিতে সংগ্রামে সমুদ্রের দুর্জয়, এই স্লোগানে উজ্জীবিত আজকের নবীন নাবিকরা দেশের বিশাল সমুদ্র সীমা রক্ষার পাশাপাশি আগামী দিনের উন্নত, সমৃদ্ধশালী ও শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রেও রাখবেন গুরুত্বপূর্ণ ভূমিকা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। জনপদ সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ভোট পেছালে পরিস্থিতি আরও খারাপ হবে, শঙ্কা সিপিবির। 5 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রস্তাব এবি পার্টির। সব দলের প্রতি সমান আচরণের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। শুধু নির্বাচন দিতে দায়িত্ব নেননি ডক্টর ইউনূস, বললেন প্রেস সচিব। এ সরকার জবাবদিহিমূলক নয়, মন্তব্য তারেক রহমানের। আন্দোলন শুরু করলে টিকতে পারবে না সরকার। এবং অন্তর্বর্তী সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার পক্ষে নয় জামাত। জুলাইয়ের শক্তিকে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণা এনসিপির। এই ছিল জনপদের সময়। সঙ্গেই থাকুন সময়।